হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আরও একবার চলে আসলাম তোমাদের সাথে ডিসকাস করার জন্য হ্যাভ টু কীভাবে ব্যবহার করতে হয় সেন্টেন্সের মধ্যে। এই হ্যাভ টু যে ভার্বটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ভার্ব, যেটাকে তোমরা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখা যাবে অনেক ইন্টারেস্টিং সেন্টেন্সেস তোমরা ক্রিয়েট করতে পারছো। আমরা দেখবে অনেক এমন লাইন্স বলে থাকি যে লাইন্সের মধ্যে একটা জোর দেয়া ব্যাপার আসে। সেই জোর দিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু এই হ্যাভ টু সেন্সটাকে ব্যবহার করে থাকি। এটা বিভিন্ন রকম সেন্সে, কখনো হয়তো পাস্টে, কখনো আবার প্রেজেন্টে, আবার কখনো আবার ফিউচারে অ্যাপ্লাই হয়। তো সেগুলো ঠিক কীভাবে ব্যবহার হতে পারে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমরা বুঝতে পারবে। এসো তাই টাইম ওয়েস্ট না করে এবার ভিডিওটা স্টার্ট করা যাক। মনে রাখবে, যখন আমরা বাংলায় এমন কোনো কথা বলি যেখানে করতেই হবে বা করতে হবে বা হতে পারে যে করতে হয়েছিল, করতে হয়, যেতে হয় ইত্যাদি রকমের সেন্সগুলো আসে, একটা কাইন্ড অফ এমন কিছু কাজ যেখানে একটা বাধ্যকতার ব্যাপার আসে, একটা ফোর্সের ব্যাপার আসে, একটা জোর দেয়া ব্যাপার আসে, তখন সেক্ষেত্রে আমরা এই হ্যাভ টু ফর্মের ব্যবহার করে থাকি। হ্যাভ টু প্রেজেন্ট টেন্সে যখন ব্যবহার হয় তখন হ্যাভ টু এবং হ্যাজ টু হিসেবে ব্যবহার হয়, আর যখন ফিউচারে হয় তখন সেক্ষেত্রে উইল হ্যাভ টু ব্যবহার হয়, আর যখন পাস্টে ব্যবহার হয় তখন পাস্ট টেন্সে আমরা হ্যাড টু ব্যবহার করে থাকি। ওকে, তো সেই রেসপেক্টে যদি আমরা এই হ্যাভ টু ভার্বটিকে যদি আমরা এর যে ফর্মসগুলো হয় সেগুলো লিখে নিই, তাহলে কী কী ফর্ম হতে পারে আমি বললাম। হ্যাভ টু এর ক্ষেত্রে ফার্স্ট অবভিয়াসলি হ্যাভ টু, এছাড়া হতে পারে হ্যাজ টু, তাছাড়া হতে পারে হ্যাড টু, এবং আরেকটা যে ফর্ম হয় সেটা হলো উইল হ্যাভ টু। ওকে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু আর উইল হ্যাভ টু, এই চার রকমভাবে কিন্তু এই হ্যাভ টু ভার্বের ব্যবহার হতে পারে, আমি যেখানেটা লিখেছি। তো এই হ্যাভ টু ভার্ব যখন ব্যবহার হয় তখন সেক্ষেত্রে একটা নির্দিষ্ট রুল আছে যেটা মেনটেন করে কিন্তু এটা কাজ করে। হ্যাভ টু এর পর এই যে টু রয়েছে, টু এর পরে কিন্তু ভার্বের অর্থাৎ মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বলতে আমরা কোনগুলো জানি, হয়তো যেমন ডু, টেক, হেল্প ইত্যাদি রকমের যে ভার্বগুলো সেগুলোর এই ফার্স্ট ফর্মটা অর্থাৎ ডু, তারপরে টেক। ডু, ডিড, ডান হয়, আমরা ডিড বা ডান নিয়ে ভাববো না, ডু নিয়ে ভাববো। টেক, টুক, টেকেন হয়, আমরা টুক বা টেকেন নিয়ে ভাববো না, টেক নিয়ে ভাববো। এমন ধরনের সেন্সেই এই হ্যাভ এবং টু তারপরে সেই ভার্বটা অর্থাৎ সেই ফার্স্ট ফর্মটাকে অ্যাপ্লাই করতে হয়। যাই হোক, আমরা সেই ফরম্যাটটাতে আমরা পরে আসছি। আগে চলো কয়েকটা এক্সাম্পলের মধ্যে দিয়ে দেখে নিই, তাহলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কীভাবে এটা ব্যবহার হচ্ছে। আমি বেশ কিছুটা সময় নিয়ে এটাকে রিসার্চ করে আমি এমনভাবেই তোমাদের সামনে প্রেজেন্ট করছি যাতে করে একেবারে এই জিনিসটা পুরোপুরি তোমরা বুঝে যাও, কোনো কনফিউশন তোমাদের না থাকে। এই হ্যাভ টু যে ব্যাপারটা রয়েছে এটা নিয়ে তোমরা অনেকেই বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেছো যে দাদা এটা কিভাবে আমরা করতে পারি, কি সেন্সে অ্যাপ্লাই করলে হ্যাভ টুটা একদম অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতে পারি। তো এটা আজকে পুরোপুরি তোমাদের আমি ক্লিয়ার করে দেবো। তো এখানে দেখো আমি কয়েকটা লাইনস এখানে লিখেছি। ফার্স্ট যে লাইনটা সেটাতে এবার কনসেন্ট্রেট করো, এই ব্যাপারটুকুতে যে আমাকে যেতে হয়। ওকে, আমাকে যেতে হয়, এই সেন্সটার মধ্যে কি হচ্ছে দেখতে পাচ্ছ, একটা বাধ্যকতা ব্যাপার আসছে যে আমাকে যেতে হয়। এবার যেতে কেন হয়, কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। এবার কোনো একটা রিজনের জন্য আমি কিন্তু কোনোভাবেই সেটা অ্যাভয়েড করতে পারছি না, আমাকে যেতে হয়। তো এই যে আমাকে যেতে হয় সেন্সটা হলো, তো সেই সেন্সে আমরা হ্যাভ টু অ্যাপ্লাই করতে পারি বা হ্যাভ টু এর সেন্স আনতে পারি। এটা হতে পারে আমাকে যেতে হয় বা আমাকে যেতে হবে, এরকম ধরনের একটা সেন্সও কিন্তু হতে পারে। এবার দেখো এই যে আমাকে যেতে হয় ব্যাপারটা আসছে, অর্থাৎ যেখানে জোর দেয়া, এই সেন্সটা যদি আমরা ট্রান্সলেট করি কেমন হতে পারে। আমাকে অর্থে আমরা কি বলতে পারি, যখন আমাকে আমরা বলবো তখন সেক্ষেত্রে আমাকে অর্থে আমরা বলতে পারি আই। আমাকে অর্থে আমরা আই বলতে পারি। তারপরে আমাকে যেতে হয়, এখানে তোমাকে ভার্বটাকে আগে ফাইন্ড আউট করতে হবে, কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে হ্যাভ টু এর। তো আমরা এখানে হ্যাভ টু যদি ব্যবহার করি, অর্থাৎ আমাকে আইয়ের পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, আইয়ের পরে হ্যাভের ব্যবহার হয়, তাহলে আমরা এখানে লিখব আই হ্যাভ টু লিখলাম। এবার কি বলছে, যেতে অর্থাৎ যাওয়া ব্যাপারটা। তো যাওয়া সেন্সে আমরা কোন ভার্ব ব্যবহার করি, গো। তো এখানে হ্যাভ টু এর পরে আমাদেরকে গো অ্যাপ্লাই করতে হবে, আই হ্যাভ টু গো। ওকে, তাহলে এই রেসপেক্টে যদি আমরা এটার ফরম্যাটটা তাহলে ফাইন্ড আউট করি,
ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। যদি আমরা এটার ফরম্যাটটা দেখতে যাই তাহলে দেখা যাবে এক্ষেত্রে ফরম্যাট বলতে গেলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই রকম, যে এই হ্যাভের ব্যবহার হচ্ছে, তারপরে টু আসছে এবং তারপরে ভার্বটার ফার্স্ট ফর্ম বসছে। তাহলে এই রেসপেক্টে যদি আমরা এর সেন্টেন্সের ফরম্যাটটা ফাইন্ড আউট করতে যাই তাহলে ফরম্যাটটা কেমন দাঁড়াচ্ছে। সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওখানে ব্যবহার হচ্ছে সাবজেক্ট, রাইট? সাবজেক্ট, আমি এস দিয়ে সাবজেক্টটা বোঝাচ্ছি। সাবজেক্ট কি আছে এখানে দেখো, আই রয়েছে, আই সাবজেক্ট রয়েছে, তো আমরা তাহলে বলতে পারি সাবজেক্ট ব্যবহার হচ্ছে। তারপরে কি আসছে, তারপরে আসছে হ্যাভ। ওকে, তো অবভিয়াসলি সাবজেক্টের পরে আমরা সেই মতন হ্যাভ এখানে লিখে দেব। হ্যাভ লিখলাম, হ্যাভের পরে কি ব্যবহার হচ্ছে, টু আছে অবভিয়াসলি, কারণ হ্যাভ টু টোটালটা একটা সেট, তো এখানে আমরা হ্যাভের পরে টু লিখলাম, হ্যাভ টু হলো। তারপরে কি আসছে এখানে দেখো, গো রয়েছে, গো অর্থাৎ যাওয়া, তো সেই যেতে হয় সেন্সে গো অ্যাপ্লাই করছি আমরা এখানে। গো হলো ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আমরা বলতে পারি এখানে ভার্বের ফার্স্ট ফর্ম অ্যাপ্লাই হচ্ছে। এরপর যদি সেন্টেন্সে অবজেক্ট থাকে তাহলে সেটা অবজেক্ট এখানে ব্যবহার হতে পারে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে এটা যেমন এখানে কোনো অবজেক্ট নেই, আই হ্যাভ টু গো, কোনো অবজেক্ট নেই এখানে, তো ডিরেক্টলি এরকমভাবে হয়ে যেতে পারে। তাহলে এইটা হলো এটার ফরম্যাট। যখন আমরা হ্যাভ টু দিয়ে আমরা এমন ধরনের লাইন সেট করব, যদি বলা যায় এমন কথা যে আমাকে যেতে হয়, আমাকে করতে হয়, আমাকে ঘুমাতে হয়, তখন সেই সেন্সে আমরা এইভাবে অ্যাপ্লাই করব। তো আমি যে কথাগুলো বললাম, ধরো যদি বলি যে আমাকে ঘুমাতে হয়, তাহলে সেক্ষেত্রে কি বলবো, আমাকে ঘুমাতে হয় সেন্স হলে তখন আমরা বলবো আই হ্যাভ টু স্লিপ, আই হ্যাভ টু স্লিপ মানে আমাকে ঘুমাতে হয়। এবার যদি বলো যে আমাকে গান গাইতে হয়, তাহলে আমাকে গান গাইতে হয় সেন্সে কি বলবো, আই হ্যাভ টু সিং। ওকে, আই হ্যাভ টু সিং, তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, যে আমাকে যেতে হয় আই হ্যাভ টু গো, আমাকে ঘুমাতে হয় তাহলে আই হ্যাভ টু স্লিপ, আমাকে গাইতে হয় আই হ্যাভ টু সিং। তাহলে এই যে হয় সেন্সটা যেই আসছে, ঠিক আছে, মানে একটা কোথাও একটা আমি ফোর্সড হচ্ছি বা একটা কাইন্ড অফ বাধ্যকতার ব্যাপার রয়েছে যে আমাকে এটা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, তো তেমন ধরনের সেন্সে আমরা কিন্তু হ্যাভ টু অ্যাপ্লাই করছি। এবং ফরম্যাটটা যেটা দেখতে পাচ্ছ এই এক্সাম্পলসগুলোর রেসপেক্টে, তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে সাবজেক্ট আসছে, তারপরে হ্যাভ টু আসছে এবং ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার হচ্ছে। এবার দেখো এখানে রয়েছে আমাকে যেতে হয় না, আমাকে যেতে হয় সেন্সটায় আমরা আই হ্যাভ টু গো করেছিলাম, কিন্তু এবার যে আমাকে যেতে হয় না সেন্সটা আসলো, অর্থাৎ নেগেটিভ সেন্স আসলো, তখন সেই নেগেটিভ সেন্সের জন্য আমরা এখানে একটু ছোট্ট চেঞ্জ করে দেবো, একটা ছোট্ট চেঞ্জ। সেটা কি, সেটা হচ্ছে এইটা যে এখানে একটা নট আনতে হবে। এবার নট এখানে একা একা বসবে না, তার সাথে আমাদেরকে ওর একটা লেজর জুড়ে দিতে হবে, অর্থাৎ নটের সাথে একটা ডু বা ডাজের অ্যাপ্লাই করে দিতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে সেই জন্য আমরা ডু বা ডাজ ব্যবহার করব। এবার সেটা ঠিক কিভাবে হয় জানবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ বলতে পারো এমন কিছু হয়তো সাবজেক্ট হলো যেটা হয়তো হি হলো বা শি হলো বা কারোর কোনো পার্টিকুলার নাম হলো, এমন একজনকে বোঝালো, তখন সেক্ষেত্রে আমরা ডাজ অ্যাপ্লাই করব। আর যখন এরকম ধরনের আই, তারপরে হতে পারে ইউ বা উই ইত্যাদি হলো, বা হতে পারে কোনো প্লুরাল ফর্ম ব্যবহার করা হলো, অনেককে বলা হলো একসাথে, কোনো গ্রুপের কথা বলা হলো, তখন সেই সমস্ত ক্ষেত্রে যে অনেকের নাম থাকছে বা হচ্ছে উই অ্যাপ্লাই হচ্ছে, ইউ অ্যাপ্লাই হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। ওকে, তো এই কথাটুকুই জাস্ট মনে রাখো, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা ডাজ অ্যাপ্লাই করব, আর যখন সেরকম হচ্ছে না, এরকম আই, উই, ইউ ইত্যাদি ব্যবহার হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমরা ডু অ্যাপ্লাই করব। ওকে, সেই বেসিসে এবার দেখো যদি এটা আমরা ট্রান্সলেট করি কেমন হতে পারে। আমাকে যেতে হয় না এই সেন্সটা, তাহলে আমাকে সেন্সে আমরা কি বলবো, আই আসলো, আগেরটাই ঠিক যেরকম হয়েছিল। এবার আসলো যেতে হয় না, এই যে না সেন্সটা আসছে, এই না সেন্সটার জন্য আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ডু নট বা ডাজ নট। তো যেহেতু এখানে আই আছে, আমি যেটা এক্ষুনি বললাম, তো আই এর জন্য আমরা এখানে অবভিয়াসলি ডু লিখবো, আই ডু, রাইট? ডু হবে, এখানে তো আইয়ের পরে ডাজ হতে পারে না, তো এটা যেহেতু ফার্স্ট পারসন হচ্ছে সেই জন্য আই ডু, তারপরে কি লিখবো, নট, আই ডু নট, না আসছে তো সেই সেন্সটা আই ডু নট দিলাম। এবার মনে রাখবে যখনই তুমি ডু ব্যবহার করবে বা ডাজ ব্যবহার করবে এই ধরনের সেন্সে, তখন জানবে এই ডু বা ডাজ ব্যবহার হওয়ার পরে সবসময় হ্যাভ টুই লিখতে হয়। ওকে, তো এখানে আই ডু নট, এখানে আসবে হ্যাভ, আই ডু নট হ্যাভ টু, তারপরে কি হয়, যাওয়া ব্যাপারটা, তো যাওয়া সেন্সে আমরা গো অ্যাপ্লাই করছি, আই ডু নট হ্যাভ টু গো,
আই ডু নট হ্যাভ টু গো। তাহলে এই রেসপেক্টে যদি আমরা এটার ফরম্যাটটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি তাহলে সেটা কেমন হতে পারে? আমি এই পাশের সেন্টেন্সগুলো মুছে দিই। তো এই রেসপেক্টে তাহলে ফরম্যাটটা এটার কেমন দাঁড়াচ্ছে? ঠিক আগেরটার ক্ষেত্রে যেরকম দেখলাম সেইভাবেই এই ফরম্যাটটা দেখো। তাহলে কি দাঁড়াচ্ছে না, প্রথমে সাবজেক্ট আসছে, এখানে সাবজেক্ট অ্যাপ্লাই হচ্ছে, সাবজেক্টের পরে কি আসছে? ডু নট। ওকে, ডু নটের ব্যবহার হচ্ছে সাবজেক্টের পরে। তো এখানে ডু অথবা এটা ডাজও হতে পারে। ওকে, এর এক্সাম্পলটা আমরা পরে দেখছি যে ডাজ কিভাবে অ্যাপ্লাই হতে পারে। ডু ব্যবহার হলো, তারপরে ডাজ আসলো, এবং ডু আর ডাজের পরে কি আসছে দেখো, এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটার সাথে সাথে মিলিয়ে নাও। ডু ছিল তাই ডু বা ডাজ এখানে ব্যবহার করলাম, তারপরে আসছে নট, তাহলে আমরা এখানে বলতে পারি নট সেন্সটাও আসবে নট। সাবজেক্ট হলো, ডু বা ডাজ হলো, তারপরে নট আসছে, তারপর কি আসছে? তারপরে আসছে সেই হ্যাভ টু, আমাদের সেই ফেভারিট হ্যাভ টু, হ্যাভ টু। ওকে, তো হ্যাভ প্লাস টু আসলো, তারপরে কি আসবে? হ্যাভ প্লাস টু এর পরে এখানে যেমন ভার্ব ব্যবহার হয়েছিল সেমটা আগের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, সেম প্রসেস এখানেও ব্যবহার হচ্ছে, অর্থাৎ প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হচ্ছে এটার পরে, এবং তারপরে ব্যবহার হচ্ছে অবজেক্ট। এখানে যেহেতু অবজেক্ট আসছে না সেই জন্য এই ব্যাপারটা আর আসলো না, কিন্তু অবজেক্ট থাকলেও সেটা কিন্তু হতে পারে। ওকে, এবং সেটা তাহলে তারপরেই লিখে দেবে। অবজেক্ট বা আদার্স যা কিছুই থাকুক না কেন সব কিছুই গো এর ব্যাপারটা, মানে অর্থাৎ এই যে মেইন ভার্বের ফার্স্ট ফর্মটা লিখেছো এর পরেই লিখে দেবে। তাহলে সাবজেক্ট আসলো, ডু বা ডাজের ব্যবহার হলো, এবং তারপরে নট অ্যাপ্লাই হলো যেটা আমরা এখানে দেখতে পেলাম, তারপরে কি আসলো না? হ্যাভ আসলো, তো হ্যাভ লিখলাম, তারপরে টু লিখতে হচ্ছে, টু লিখলাম, এবং তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হলো সেটা হচ্ছে গো, এবং শেষে অবজেক্ট বা আদার্স। তো এই ব্যাপারটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই আমাকে যেতে হয় বা আমাকে যেতে হয় না সেই সেন্সে আমরা দু রকমের ওয়েতে যে করতে পারি সেটা এখানে দেখে নিলাম। এবার নেক্সট ওয়ানটা এসো, সেটা হচ্ছে তাকে রান্না করতে হয়। এই যে তাকে রান্না করতে হয়, দেখো আমি এখানে লিখেছি সেকেন্ড সেকশনটাতে হ্যাজ টু এর ব্যবহার, এই হ্যাজ টু ব্যাপারটাই কিন্তু এখানে চলে আসবে। আমরা প্রথমে দেখলাম হ্যাভ টুটা কিভাবে ব্যবহার হচ্ছে, এবার আমরা দেখছি হ্যাজ টু এর ব্যবহারটা কিভাবে হতে পারে। যখন হ্যাজ টু অ্যাপ্লাই হবে, এই যে তাকে রান্না করতে হয় সেই সেন্সে এটা কিন্তু অ্যাপ্লিকেবল। তো এটা কিভাবে করবে দেখো, তাকে সেন্সে আমরা হি বা শি ধরে নিতে পারি। প্রথমে আমরা সেন্টেন্সটাকে ট্রান্সলেট করার চেষ্টা করি। তো এখানে যদি তাকে সেন্সে হি বা শি ধরে নিই, ধরা যাক শি, চলো শি নয় হি লেখা যেতে পারে, সব সময় কেন স্টিরিওটাইপ ভাবতে হবে, একটু অন্যরকম ভাবা যাক, হি। তো হি, তাকে হি লিখলাম, তো হি রান্না করতে হয়, তাহলে সেম প্রসেস আগে যেটা দেখেছিলাম আমরা, আমাকে যেতে হয়, কি করলাম? আই হ্যাভ টু গো। তো একই রকমভাবে তাকে রান্না করতে হয়, তাকে সেন্সে হি যে লিখে দিলাম, রান্না করতে হয়, আগে এখানে হ্যাভ টু এসেছে, সেম প্রসেস এখানে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করব। এবার যেহেতু হি রয়েছে তো হি এর পরে তো হ্যাভ লিখতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে হ্যাজ লিখতে হবে, হি হ্যাজ হয়, তাই তো? তো সেই জন্য হি এর পরে আমরা এখানে লিখে দেবো হি হ্যাজ টু, লিখলাম হি হ্যাজ টু, হি হ্যাজ টু আসলো। এবার কি আগের ক্ষেত্রে দেখেছো যে ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে, তাহলে এই ক্ষেত্রে কেন আলাদা হবে? এই ক্ষেত্রেও তো সেম হবে, একই ব্যাপার। তো সেই জন্য হি হ্যাজ টু, রান্না করার সেন্সে আমরা কি জানি ওয়ার্ডটা? কুক। সো হি হ্যাজ টু কুক, হি হ্যাজ টু কুক, অর্থাৎ তাকে রান্না করতে হয়। ওকে, তাহলে এই সেন্সে তাহলে ফরম্যাটটা কেমন দাঁড়াচ্ছে? যদি আমরা এখানে যেরকম ধরনের ফরম্যাট লিখলাম এটার ক্ষেত্রেও যদি সেম ফরম্যাট আমরা লিখি, এটা ব্লক করে দিই বুঝতে সুবিধা হবে, তাহলে কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট দেখতে পাচ্ছ হি রয়েছে, অর্থাৎ সাবজেক্ট লিখতে পারি আমরা ফার্স্টে, তারপরে কি আসছে? হ্যাজ টু। তো এখানে হ্যাজ এবং তারপরে টু এর ব্যবহার হলো, এবং অ্যাজ ইউজুয়াল ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, তো ভার্ব এবং সেটা ফার্স্ট ফর্ম, আর তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট। হি হ্যাজ টু কুক, তাকে রান্না করতে হয়। এবার মনে করো হি নেই, দেয়া আছে যে একটা কোনো নাম হতে পারে, যে দেয়া আছে যে জয়। ওকে, জয়, জয়কে স্কুলে যেতে হয়, এই যে লাইনটা বললাম জয়কে স্কুলে যেতে হয়, তাহলে কি হবে? জয় হ্যাজ টু গো টু স্কুল, জয় হ্যাজ টু গো টু স্কুল, জয়কে স্কুলে যেতে হয়। তো লেখা যাক জয় হ্যাজ টু গো টু স্কুল। আবার একটা লাইন দেখো, তাকে গান গাইতে হয়, তো এক্ষেত্রে তাকে গান গাইতে হয়, তাকে সেন্সে যদি আমরা এখানে শি লিখি তাহলে শি হ্যাজ টু লিখলাম, গান গাওয়া অর্থে সিং, শি হ্যাজ টু সিং।
এবার যদি বলা হয় তাকে একটা গান গাইতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটা অবজেক্ট পেয়ে গেলাম, তাকে একটা গান গাইতে হয়। শি হ্যাজ টু সিং আ সং, শি হ্যাজ টু সিং আ সং। তাহলে এখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট কি আছে, শি, তারপরে ব্যবহার হয়েছে হ্যাজ, তারপরে ব্যবহার হয়েছে টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে এসছে অবজেক্ট, যেটা এই যে ফরম্যাটটা লিখেছি আমরা এখানে, এই যে দেখতে পাচ্ছ এই যে ফরম্যাটটা আমি লিখেছি এখানে, সেটার সাথে এটা কিন্তু মিলে যাচ্ছে। প্রথমে সাবজেক্ট এসেছে, তারপরে হ্যাজের ব্যবহার হয়েছে, তারপরে টু এসেছে এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ সিং অর্থাৎ ভার্বের ওই প্রেজেন্ট ফর্মটা ব্যবহার হয়েছে, তারপরে অবজেক্টের জায়গায় আ সং এসেছে। ওকে, তো এই প্রসেসে তোমরা হ্যাজ টু দিয়ে কিন্তু এইভাবে সেন্টেন্সটাকে ক্রিয়েট করতে পারো। ওকে, তাকে রান্না করতে হয়, হয়ে গেল হি হ্যাজ টু সিং। তারপরে জয়কে স্কুলে যেতে হয়, হয়ে গেল জয় হ্যাজ টু গো টু স্কুল। তারপরে তাকে একটা গান গাইতে হয়, হয়ে যাচ্ছে শি হ্যাজ টু সিং আ সং। ওকে, তো এইভাবে হ্যাজ টু ব্যবহার করে তোমরা সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে পারো। এবার এখানে দেখো দেয়া রয়েছে হয় না, তাকে রান্না করতে হয় না। এখানেও কিন্তু ঠিক আগে যেমন দেখলাম আমাকে যেতে হয় না, সেম প্রসেসটাও এখানে কিন্তু অ্যাপ্লাই হবে। এটার যে রুলটা সেটা এই যে ফরম্যাটটা আমি লিখেছি এখানে, এই ফরম্যাটটা কিন্তু ব্যবহার হবে, অর্থাৎ সাবজেক্ট ডু বা ডাজের ব্যবহার হবে, তারপরে নট আসবে এবং তারপরে হ্যাভ ব্যবহার হবে, টু আসবে, ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। ওকে, তো এই পয়েন্টটাকে একদম ভুলবে না যে যখনই দেখবে যে ডু বা ডাজ অ্যাপ্লাই হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ওই হ্যাভ ফরম্যাটটাই আসবে, সেখানে কিন্তু কখনো হ্যাজ আসবে না, সেটা সেন্টেন্সে যাই থাকুক না কেন। একমাত্র নটের ক্ষেত্রে এই রুলটা কিন্তু তোমাদেরকে মেনটেন করতে হবে, সেটা যে টেন্সেই হোক না কেন সবসময় কিন্তু ওই ডু বা ডাজ যেহেতু ব্যবহার হচ্ছে তাই জন্য হ্যাভের ব্যবহার হবে। ওকে, এবং সেটা শুধুমাত্র ইনফ্যাক্ট এই হ্যাভ টু এর ক্ষেত্রেই নয়, অন্য যে কোনো ধরনের ক্ষেত্রেও যেখানে হয়তো হ্যাভ টু বা হ্যাজ টু আসছে না বাট সেখানে হ্যাভ সেন্সটা আসছে এবং তার আগে ডু বা ডাজ ব্যবহার করছো, তখন সেক্ষেত্রে ওটা অলরেডি কিন্তু আমাদেরকে হ্যাভই লিখতে হয়। ওকে, যাই হোক, তো এই যে হি হ্যাজ টু কুক আমরা এটা করেছিলাম তাকে রান্না করতে হয়, এবার যে হয়ে গেল তাকে রান্না করতে হয় না, তাহলে আমরা কি লিখব, এই সেম প্রসেসটা এখানে অ্যাপ্লাই করে আমরা সেখানে লিখতে পারি সেম ওয়েতে, তাকে অর্থে হি লিখলাম তাকে, তারপরে রান্না করতে হয় না। ওখানে দেখো যে আমরা কি করেছিলাম, যখন এই না সেন্সটা এসেছিল আগের বারে আমরা ডু বা ডাজ অ্যাপ্লাই করেছিলাম, ঠিক যেটা এই ফরম্যাটে লেখা রয়েছে ডু বা ডাজ, তো সেই ডু বা ডাজও এখানে আসবে। এবার ডু না ডাজ কোনটা আসবে, হি যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই জন্য আমরা এখানে ডাজের ব্যবহার করব। হি ডাজ আসলো, হি ডাজ, এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ইত্যাদি সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম, ইয়েস নো কোয়েশ্চেন্সের মধ্যে আমি ডিসকাস করেছিলাম এই ব্যাপারে। যদি তোমরা সেটা না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নাও, তাহলে এই পার্সন রিলেটেড কোনো কনফিউশন আর তোমাদের থাকবে না। ওকে, যাই হোক, তো এই যে হি ডাজ লিখলাম, এরপরে কি আসবে, না সেন্সটা, অর্থাৎ না সেন্সে আমরা কি ব্যবহার করব, নট, হি ডাজ নট, হি ডাজ নট লিখলাম, হি ডাজ নট। এরপরে কি হবে, আমি যেটা বললাম ডু বা ডাজ যেই আসবে সবসময় আমাদের কিন্তু হ্যাভই অ্যাপ্লাই করতে হবে, হ্যাজ আর চলবে না। তাহলে হ্যাজ তুমি টাটা, এখানে তোমার ব্যবহার করতে হবে তাহলে কি, হ্যাভ। হি ডাজ নট হ্যাভ, তারপরে লিখতে হবে টু, হি ডাজ নট হ্যাভ টু লিখলাম, হি ডাজ নট হ্যাভ টু। এরপরে কি আসছে, রান্না করা ব্যাপারটা, তো এই রান্না করার সেন্সে আমরা কি দেখছি, ভার্বটা কুক। ওকে, তো হি ডাজ নট হ্যাভ টু কুক, হি ডাজ নট হ্যাভ টু কুক, তার মানে কি দাঁড়ালো, তাকে রান্না করতে হয় না। ওকে, তাহলে এইভাবে তোমরা যখনই না সেন্সটা আসবে এইভাবে অ্যাপ্লাই করতে পারো। সেম প্রসেস যদি আমরা এই যে সেন্টেন্সগুলো লিখেছি এখানেও অ্যাপ্লাই করতাম তাহলে কেমন হতো, জয়কে স্কুলে যেতে হয় না, তাহলে জয় ডাজন্ট হ্যাভ টু গো টু স্কুল, এখানে যে হ্যাজ টু গো টু স্কুল হয়েছে এটা আর হ্যাজ ব্যবহার হতো না, ওই জায়গায় আমাদের লিখতে হতো ডাজন্ট হ্যাভ টু। বা এখানে শি হ্যাজ টু সিং আ সং, এই যে হ্যাজ টু ছিল এটাকেও আমাদের হ্যাজটা রিপ্লেস করে দিয়ে তাকে গান গাইতে হয় না বা তাকে একটা গান গাইতে হয় না, তখন সেক্ষেত্রে শি এই হ্যাজটাকে রিপ্লেস করে আমাদের লিখতে হতো ডাজ, তারপরে লিখতে হতো নট, তারপরে লিখতে হতো হ্যাভ এবং দেন টু, শি ডাজ নট হ্যাভ টু সিং আ সং, এইভাবে হয়ে যেত। তো এই প্রসেসে যখনই জানবে না সেন্সটা আসবে এই ধরনের টোনে, তখন সেক্ষেত্রে আমরা ডু নট বা ডাজ নট প্রেজেন্ট টেন্সে অ্যাপ্লাই করব। ওকে, তো এইভাবে তোমরা হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়ে করতে পারো। এবার আসা যাক নেক্সট লাইনটাতে, আমি এগুলো আবার মুছে দিই, ফরম্যাটটুকু রেখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
এবং তার রেসপেক্টে এক্সাম্পলগুলো কিন্তু এখানে পাশে থাকলো, ওগুলো দেখতে থাকবে। ওকে, এবার আসা যাক নেক্সট ওয়ানটাতে। তারপরে দেখো লেখা রয়েছে আমাদের কথা বলতেই হয়েছিল, আমাদের কথা বলতেই হয়েছিল, অর্থাৎ এটা দেখতে পাচ্ছ হয়েছিল বলা হচ্ছে, তার মানে কি একটা পাস্ট টেন্স এসে যাচ্ছে, হয়েছিল অতীত বোঝাচ্ছে। তো এই যে পাস্ট সেন্সটা, সেই ক্ষেত্রে আমরা তাহলে কি ব্যবহার করব, হ্যাড টু। এই যে হ্যাড টুটা এখানে লেখা আছে, এই হ্যাড টু এর ব্যবহার হবে পাস্টে। আমাদের কথা বলতেই হয়েছিল, তো এই সেন্সটাকে আমাদের অর্থে তাহলে আমরা কি বলতে পারি, আমাদের অর্থে কি ব্যবহার হয়, আমাদের অর্থে আমরা লিখতে পারি উই, উই, আমাদের অর্থে আমরা লিখতে পারি উই, আমাদের কথা বলতেই হয়েছিল। এবার এই যে কথা বলতেই হয়েছিল সেই সেন্সে তাহলে আমরা কি এই হ্যাড টু ব্যবহার করব, এখানে আমরা লিখব উই হ্যাড টু, উই হ্যাড টু, লিখলাম উই হ্যাড টু। কথা বলা, কথা বলা ইংরেজি কি, স্পিক। ওকে, তো উই হ্যাড টু স্পিক, উই হ্যাড টু স্পিক। তো এই লাইনটার রেসপেক্টে যদি আমরা এবার এটার ফরম্যাটটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করি, ঠিক যেরকম আগে দেখলাম কি না হ্যাভ এবং হ্যাজের ব্যবহার হচ্ছিল, সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজ আসছিল, কারণ সেটা প্রেজেন্টে সেন্স করছিল। এটা ভালো করে বুঝবে, প্রেজেন্টে সেন্স করছিল বলে সেই জন্য আমরা হ্যাভ বা হ্যাজ অ্যাপ্লাই করলাম, কিন্তু এখানে তো প্রেজেন্ট হচ্ছে না, এখানে হয়েছিল সেন্সটা রয়েছে, তাই তো। তো যেহেতু হয়েছিল বলছে মানে হয়ে গেছে আগে, তো সেরকম একটা সেন্সে, তো সেই ক্ষেত্রে আমরা হ্যাড অ্যাপ্লাই করছি তাই জন্য। তাহলে ফরম্যাটটা এটা দাঁড়াচ্ছে যে সাবজেক্ট প্লাস তারপরে লিখতে হবে হ্যাড, এবং তারপরে কি আছে এখানে দেখো টু। ওকে, অবভিয়াস ব্যাপার, তো এখানে আমাদেরকে টু লিখতে হবে, সাবজেক্ট হ্যাড তারপরে টু লিখলাম, এবং তারপর ভার্বটার ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হচ্ছে, এবং তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটা সাবজেক্ট হ্যাড তারপরে টু ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট, সেম প্রসেস, আগে হ্যাজ হয়েছিল এখানে হ্যাড, আগে হ্যাভ হয়েছিল এবং এখানে হ্যাড। তো এই প্রসেসটা যদি এবার আমরা হয়নি সেন্সে বলি তাহলে কিভাবে হবে, এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। আগে যখন আমরা প্রেজেন্ট টেন্সে অ্যাপ্লাই করছিলাম তখন সেই ওই না অর্থে আমরা ডু নট বা ডাজ নট ব্যবহার করেছি, তাই তো। দেখো এই লাইনটার ক্ষেত্রে আমরা যেমন ডু নট লিখেছি, আবার যখন এই লাইনটা এসছে তখন এখানে আমরা ডাজ নট লিখেছি, কিন্তু যেই পাস্ট টেন্সে হয়ে যাবে তখন সেক্ষেত্রে ডু বা ডাজ তো ব্যবহার করতে পারবো না, কারণ ডু বা ডাজ হলো প্রেজেন্টের ফর্ম। আমরা পাস্ট টেন্সে ডু বা ডাজের কোন ফর্মটা ব্যবহার করি, ডিড ব্যবহার করি, তাহলে এখানে আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে, ডিড নট এই সেন্সটা আসবে। তাহলে যদি আমরা এটাকে আমাদের কথা বলতেই হয়নি এটাকে যদি চেঞ্জ করি তাহলে কেমন আসবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি we did not, we did not আসলো we did not। এই we did not এর পরে কি হবে, আমি কি বলেছিলাম ডু বা ডাজ যখন ব্যবহার হয় তখন সবসময় আমাদেরকে ওই হ্যাভ ফর্মটাকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক একই রকম যখন দেখবে ডিড অ্যাপ্লাই হচ্ছে তখন সেক্ষেত্রে ডিডের জন্য এখানে কিন্তু হ্যাভ লিখতে হবে, পাস্ট টেন্স তাও হ্যাভ হবে, কনফিউজ হওয়ার কিছু নেই। মনে হতে পারে যে এ বাবা পাস্টে কিভাবে হ্যাভ অ্যাপ্লাই করছি, পাস্ট টেন্সে হ্যাভ হতে পারে কারণ পাস্ট টেন্সটাকে অ্যাকচুয়ালি শো করা হচ্ছে ডিড দিয়ে, এবং হ্যাভের যে ফর্মটা সেটা আর দরকার হচ্ছে না, সেই সেন্সে হ্যাড লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র ওই হ্যাভের র ফর্মটা বা বলতে পারো ফার্স্ট যে ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা সেই হ্যাভটাকে লিখলে এখানে হয়ে যায়। সো উই ডিড নট আমাদের লিখতে হবে হ্যাভ টু, উই ডিড নট হ্যাভ টু, তারপরে কথা বলা অর্থে অ্যাজ ইউজুয়াল স্পিক, উই ডিড নট হ্যাভ টু স্পিক। তাহলে এই সেন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে যখন আমরা এই হয়নি সেন্সটা আসলো আমরা তাহলে ডিড নট ইউজ করলাম, কারণ এটা পাস্ট টেন্সে কথাটা কিন্তু বলা হচ্ছে, আমাদের কথা বলতেই হয়নি। ওকে, পাস্ট টেন্সে বলা হলো। এবার এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটাকে যদি আমরা ফরম্যাটের রেসপেক্টে তৈরি করি মানে ব্রেক করি, ব্যাপারটা কেমন দাঁড়াতে পারে, তাহলে অবভিয়াস ফ্যাক্টর এখানে উই আছে অর্থাৎ সাবজেক্ট এটাই, তাহলে আমরা লিখতে পারি এটার ফরম্যাট সাবজেক্ট আসলো, তারপরে কি আসছে ডিড, রাইট, ডিডের ব্যবহার হচ্ছে তো এখানে লিখে দাও ডিড, তারপরে কি আসছে নট আসছে তো লেখো নট, সাবজেক্ট তারপরে আসলো ডিড নট, তারপরে কি আসছে আছে এখানে হ্যাভ। ওকে, তো হ্যাভ ব্যবহার করো, তারপরে দেখো কি আছে টু, টু অ্যাপ্লাই করো, তারপরে কি হবে ভার্বের ফার্স্ট ফর্ম আছে লিখে দাও, এবং তারপরে আসবে অবজেক্ট। এটা যদি একটা অবজেক্ট দিয়ে বলি যে আমাদের কথা বলতেই হয়েছিল রয়েছে বা কথা বলতেই হয়নি রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ধরো বলতে পারি যে আমাদের
এই গল্পটা বলতেই হয়নি, এই লাইনটা যদি বলি আমাদের এই গল্পটা বলতেই হয়নি, তাহলে সেক্ষেত্রে আমাদের অর্থে কি লিখব? আমাদের অর্থে ব্যবহার করব উই। আমাদের উই হলো আমাদের এই গল্পটা বলতেই হয়নি, উই ডিড নট হ্যাভ টু টেল দিস স্টোরি। We did not have to tell this story. তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের এই গল্পটা বলতেই হয়নি, সেন্সে ব্যবহার করলাম we, then did not have to tell this story. এরকমভাবে তোমরা কিন্তু এই হ্যাড টু দিয়ে সেন্টেন্স ক্রিয়েট করতে পারো এবং সেক্ষেত্রে নট সেন্স আসলে ডিড নটের ব্যবহার করবে। ওকে, এবার এসো নেক্সট ওয়ানটায় দেখা যাক। আমি এই সেকশনটাকেও মুছে দিচ্ছি। এবার নেক্সট লাইনটায় দেখো, তোমায় চেষ্টা করতেই হবে। তোমায় চেষ্টা করতেই হবে, তাহলে এখানে এটা কোন সেন্স আসছে? তোমায় চেষ্টা করতেই হবে, অর্থাৎ এই প্রেজেন্টে নয়, ফিউচারে। ফিউচারে বোঝানো হচ্ছে তোমায় চেষ্টা করতেই হবে, অর্থাৎ একটা জোর দেওয়া ব্যাপারও আসলো এবং এটা ভবিষ্যৎ বোঝালো। যখন এমন ধরনের সেন্স আসবে, তোমায় চেষ্টা করতেই হবে, তোমায় ওই গানটা গাইতেই হবে, তোমায় ওদের বাড়ি যেতেই হবে, ইত্যাদি রকমের সেন্স যেটা কিনা ফিউচারে আর কি পয়েন্ট করছে, তো তেমন ব্যাপারটা যখন হবে তখন সেক্ষেত্রে এই উইল হ্যাভ টু অ্যাপ্লাই করতে পারো। উইল হ্যাভ টু, মনে রাখবে এই হ্যাভ টু, হ্যাজ টু এবং উইল হ্যাভ টু এর মধ্যে খুব সামান্যতম পার্থক্য রয়েছে। অনেকেই ব্যাপারটাই কনফিউজ হয়ে যায়। এটা খেয়াল রাখবে, যখন ফিউচারটাকে ডিনোট করবে, ভবিষ্যতের কোনো কথা বলবে যেটা ভবিষ্যতে করতেই হবে, তখন সেই সেন্সেই শুধুমাত্র উইল হ্যাভ টু ব্যবহার করবে। অন্যথায় তোমরা হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে সেন্টেন্স বললে কোনো অসুবিধা নেই। এবার তোমরা বলতে পারো যে এমনও তো অনেক হয় যেখানে একটা কাজ হয়তো ফিউচারে করতে হবে, বাট আমরা হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, সেটাও হয়, এটার মধ্যে কোনো যে বিশাল রকমের ভুল হয়ে যায় তা নয়, অনেক ক্ষেত্রেই সেটা অ্যাপ্লাই করা হয় যে ফিউচার সেন্সটাকেও ডিনোট করে ডিরেক্টলি হ্যাভ টু ব্যবহার করা হলো বা হ্যাজ টু অ্যাপ্লাই করা হলো। কিন্তু যদি তুমি ফিউচারটাকে একেবারে স্পেসিফাই করে বলতে চাও, তাহলে সেক্ষেত্রে উইল হ্যাভ টু ব্যবহার করবে। কারণ যদি তুমি হয়তো ফিউচারটাকে ডিনোট করছো কিন্তু তুমি সেখানে ব্যবহার করলে হ্যাভ টু, এবার তুমি হয়তো বুঝে গেলে, কিন্তু যাকে তুমি বলছো সে কি করে বুঝবে যে তুমি ওটা অ্যাকচুয়ালি ফিউচারের পয়েন্টটাকেই হাইলাইট করলে? সেই জন্য যদি তুমি উইল হ্যাভ টু দিয়ে বলে দাও, তাহলে একেবারেই তুমি কিন্তু ডিনোট করে দিতে পারলে যে হ্যাঁ আমি ফিউচারেই বলছি, অ্যাট প্রেজেন্ট বলছি না, ভবিষ্যতে এটা তোমায় করতেই হবে, এটা তোমায় এখানে তোমায় যেতেই হবে। তো এমন একটা সেন্স, তো সেই সেন্সে উইল হ্যাভ টু তোমরা ব্যবহার করবে। সেই ব্যাপারটা এখানে যদি অ্যাপ্লাই করে আমরা ট্রান্সলেট করি, তারপরে দেখি যে কেমন ফরম্যাট দাঁড়াচ্ছে। আগে যেমন দেখলাম সেটা দেখে নাও কেমন হতে পারে। এই যে তোমায় চেষ্টা করতেই হবে, তোমায় সেন্সে আমরা কি বলবো? তোমায় অর্থে আমরা ইউ অ্যাপ্লাই করতে পারি, তো এখানে লিখে দাও ইউ। ইউ, ওকে, তোমায় অর্থাৎ ইউ, তোমায় চেষ্টা করতেই হবে। কি বললাম? ফিউচার হবে, তো ফিউচারের ক্ষেত্রে উইল হ্যাভ টু ব্যবহার করতে হবে। তো এখানে উইল ব্যবহার করো, দেন লেখো হ্যাভ টু। ইউ উইল হ্যাভ টু ব্যবহার করলাম। এরপরে কি? চেষ্টা করার কথা বলা হচ্ছে। চেষ্টা, চেষ্টা অর্থে কি? ট্রাই। ইউ উইল হ্যাভ টু ট্রাই। ইউ উইল হ্যাভ টু ট্রাই, তোমায় চেষ্টা করতেই হবে। ওকে, তো এই ইউ উইল হ্যাভ টু ট্রাই এই ফরম্যাটের রেসপেক্টে তাহলে আমরা এটার কেমন ফরম্যাট খুঁজে পাচ্ছি, অর্থাৎ এই লাইনটার রেসপেক্টে এটাকে যদি আমরা ফরম্যাটের বেসিসে ব্রেক ডাউন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুরুর দিকে সাবজেক্ট, অবভিয়াস ব্যাপার, সাবজেক্ট রয়েছে, অ্যান্ড দেন আফটার উই ক্যান সি দেয়ার ইজ উইল। ওকে, উইল, সো সাবজেক্ট অ্যান্ড দেন উইল, and then what comes? Have. Okay, subject will and then have, then to. Okay, so to, then we first. Okay, so we first আর তারপর object, subject will then have, তারপর to, verb first form এবং তারপরে object. ওকে, তো এইভাবে তোমরা কিন্তু will have to ব্যবহার করে মানে যখন অ্যাফার্মেটিভ লাইন বলবে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য হবে যেখানে না সেন্সটা আসেনি, সেক্ষেত্রে এরকমভাবে তোমরা কিন্তু এটা বানাতে পারো। এবার যদি আরেকটা এক্সাম্পল এখানে দেখে নেওয়া যায়, ধরা যাক লাইনটা এমন আছে, তাকে ওই গানটা শুনতেই হবে। ওই গানটা শুনতেই হবে, তাকে ওই গানটা শুনতেই হবে। এই সেম প্রসেসে আমরা তাহলে কিভাবে বলতে পারি? তাকে অর্থে বলতে পারি হি। ওকে, হি, তাকে ওই গানটা শুনতেই হবে। সো এই শুনতেই হবে অর্থাৎ ফিউচারের কথা বলা হচ্ছে, ফিউচারে শুনতেই হবে, তাহলে হি উইল লিখলাম
শুনতেই হবে সেন্সে, এখানে সেই বাধ্যকতা ব্যাপারটা আসলো। হি উইল হ্যাভ টু লিসেন, শোনা অর্থে আমরা লিসেন ব্যবহার করতে পারি। হি উইল হ্যাভ টু লিসেন, শোনা। মনে রাখবে যখন লিসেন ব্যবহার করবে, লিসেনের পরে কিন্তু টু অ্যাড করতে হবে, অর্থাৎ লিসেন টু, মনে রাখবে সবসময় লিসেন টু। হি উইল হ্যাভ টু লিসেন টু ওই গান অর্থে আমরা কি ব্যবহার করতে পারি, ওই গান সেন্সে দ্যাট সং, ওকে, ওই অর্থে দ্যাট এবং তারপরে গান অর্থে সং। সো হি উইল হ্যাভ টু লিসেন টু দ্যাট সং, হি উইল হ্যাভ টু লিসেন টু দ্যাট সং। তাহলে এই যে ফরম্যাটটা সেটার সাথে এটা মিলে যাচ্ছে, সাবজেক্টের জায়গায় হি ব্যবহার হয়েছে, উইল ব্যবহার হয়েছে, তারপরে হ্যাভ এসেছে, টু এসেছে, ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে লিসেন ব্যবহার হয়েছে, বা লিসেনের পরে এখানে একটা টু দেখতে পাচ্ছি, যদিও সেটাই ফরম্যাটের মধ্যে ইনক্লুডেড থাকবে না। তো এই লিসেন এবং তারপরে টু আসলো, এবং তারপরে দেখো অবজেক্ট সেন্সে আমরা দ্যাট সং ব্যবহার করলাম। তাহলে এই ফরম্যাটটা ব্যবহার করে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এমন ধরনেরই লাইন কিন্তু বলে দিতে পারলাম। ওকে, এবার এসো আমরা নেক্সট যে পার্টটা রয়েছে, অর্থাৎ তোমায় চেষ্টা করতেই হবে না, সেই নট সেন্সটা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা এবার দেখে নাও। এই প্রসঙ্গে একটা কথা বলি, যখন আমরা আগের লাইনগুলো দেখলাম যেখানে নট সেন্সটা আসলো, সেখানে কি দেখলাম, যখন আমাকে যেতে হয় না বললাম, আমরা দেখলাম ওখানে ব্যবহার হলো ডু নট। আবার যখন দেখলাম তাকে রান্না করতে হয় না বললাম, সেখানে ব্যবহার হলো ডাজ নট। যখন আমরা পাস্টে বোঝালাম যে কথা বলতেই হয়নি, তখন আমরা ডিড নট ব্যবহার করেছিলাম। কিন্তু এক্ষেত্রে ডু, ডাজ বা ডিডের মধ্যে কিছুই হবে না। সেটা কিভাবে তাহলে লিখতে পারি, এসব দেখে নাও। তোমায় চেষ্টা করতেই হবে না, তো তোমায় সেন্সে অ্যাজ ইউজুয়ালি আমরা ইউ অ্যাপ্লাই করব। ইউ লিখলাম, ইউ, চেষ্টা করতেই হবে না, তো এখানে উইল ব্যবহার করতে হবে, ইউ উইল। এবার যে না সেন্সটা সেটা আমরা এই উইলের পরেই জুড়ে দেবো, অর্থাৎ ইউ উইল নট, ইউ উইল নট, তারপরে আসবে হ্যাভ টু, আর তারপরে আসবে চেষ্টা করা ব্যাপারটা, অর্থাৎ ট্রাই। ইউ উইল নট হ্যাভ টু ট্রাই। খুব ইন্টারেস্টিং না? এখানে দেখো ডু, ডাজ বা ডিডের কোনোটারই প্রয়োজন হলো না, শুধুমাত্র উইলের পরে একটা নট জুড়ে দিলে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে। ইউ উইল নট হ্যাভ টু ট্রাই, তোমায় চেষ্টা করতেই হবে হচ্ছে ইউ উইল হ্যাভ টু ট্রাই, তোমায় চেষ্টা করতেই হবে না সেই সেন্সে ইউ উইল নট হ্যাভ টু ট্রাই। ওকে, তো এমনভাবে তোমরা সেন্টেন্স ক্রিয়েট করতে পারো। তাহলে এই বেসিসে যদি আমরা ফরম্যাটটা দেখি, এক্ষেত্রে তাহলে কেমন ধরনের ফরম্যাট দাঁড়াচ্ছে, এর ফরম্যাটটা চলো এর নিচেই লিখে দিই। সাবজেক্ট আসছে এবং তারপরে আমরা এখানে উইলের ব্যবহার হতে দেখতে পাচ্ছি, তারপরে ব্যবহার হচ্ছে নট, তারপরে ব্যবহার হচ্ছে হ্যাভ, তারপরে আসছে টু, তারপরে আসছে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে হয় অবজেক্ট, যদিও সেন্টেন্সে অবজেক্টটা নেই। শি উইল নট হ্যাভ টু ট্রাই। ওকে, তো এই রেসপেক্টে আমরা দেখতে পেলাম যে নট সেন্সে আসলে কিভাবে আমরা কিন্তু এই উইল হ্যাভ টু অ্যাপ্লাই করে সেন্টেন্সটাকে বানাতে পারি। তাহলে দেখতে পাচ্ছ কিভাবে এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং উইল হ্যাভ টু দিয়ে তোমরা এমন ধরনের সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারো। বেঙ্গলিতে এমন কত মজার মজার লাইনস আছে আমরা বলে থাকি, এবং সেগুলো যখন ট্রান্সলেট করতে যাও তখন দেখা যায় এই বাবা এটা কিভাবে করবো, এ তো খুব টাফ হয়ে যাচ্ছে। তো এটা যে একেবারেই টাফ নয়, আই হোপ তোমরা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে পেরেছো। খুব সহজেই যদি এই সমস্ত ম্যাটারগুলোকে যদি কনসেন্ট্রেট করো, তাহলে দেখবে ট্রান্সলেশন করা এই টাইপের সেন্টেন্সগুলো কিন্তু একদম ইজি ব্যাপার। ওকে, এবার এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, যখন জানবে এই ধরনের সেন্টেন্সগুলো ক্রিয়েট করছো, তোমরা কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েসে করছো, অর্থাৎ ওই যে ভয়েস চেঞ্জের যে ফরম্যাট হয় অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, তো সেই রেসপেক্টে অ্যাক্টিভ ভয়েসে করছো। এটাকে যখন আবার প্যাসিভে নিয়ে যাবে তখন একটু স্লাইট চেঞ্জেস আসবে, সেটার উপরেও আমি কয়েকদিন পরে আরেকটি ভিডিও করব। আই হোপ তখন তোমাদের সেই ব্যাপারটাও আমি ক্লিয়ার করে দিতে পারবো। ওকে, তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে এই যে সমস্ত বিষয়গুলো আমি ডিসকাস করলাম, সেটা তোমরা ঠিকভাবে বুঝলে কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং তোমরা কিছু বিভিন্ন রকমের এমন ধরনের সেন্টেন্সেস ক্রিয়েট করে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকি, কারণ যদি তোমরা কমেন্ট করো তবে আমি নিজেও ইন্সপায়ার হই এবং বুঝতে পারি যে তোমাদের কোথায় কি কনফিউশন রয়েছে
চলছে এবং সেই মতন আমি ভিডিও নিয়ে আসতে পারি। ওকে, তো অবভিয়াসলি তোমরা কমেন্ট করো এবং আমাকে জানাও তোমাদের চিন্তাধারাগুলো। ওকে, যাই হোক আজকে আর বেশি সময় নেব না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিতে ভুলো না এবং শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। আর কমেন্ট বক্সে আমি যেটা বললাম অবশ্যই আমার সাথে কথা জানিও, তোমাদের মনের ইচ্ছাগুলো সব শেয়ার করো এবং যে ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা আমাকে জানিও, তাহলে আমি ডেফিনেটলি সেগুলোর উপরে কিন্তু ভিডিও আগামী দিনে আনতে পারবো। ওকে, আর তাছাড়া আরও একটা কথা বলে যাই, যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে নাও, কারণ আগামী দিনে এমন ধরনের ভিডিওস কিন্তু পর পর আসতেই থাকবে। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে, বাই বাই।